নমস্কার, আমি অনুপম। আজকের অনুপম লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যুদ্ধের দামামা বেজে উঠেছিল দিন কয়েক ধরে আমরা শুনছিলাম, তা কি থামল? ইরাক ইসরায়েল যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেও তো হুঙ্কার দিয়েছিল যে তারাও গোটা বিষয়টা দেখে নেবে। ইরানের পরমাণু অস্ত্র রয়েছে এমন জায়গা বেছে বেছে আক্রমণ করা। তারপর কি যেন হলো, ডোনাল্ড ট্রাম্প জানালেন যে তিনি মধ্যস্থতা করছেন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে অশান্তির ঘটনা ঘটছে সেটা থেমে যাবে। গতকাল তিনি খুব সোচ্চারে কথা বলবার পরেও সংঘর্ষ থামেনি। বিভিন্ন জায়গায় এখনো যা খবর পাওয়া যাচ্ছে যে সংঘর্ষ চলছে। সবচেয়ে বড় কথা, আমরা যে খবর পাচ্ছি তাতে ইরানের যে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে সন্দেহ করে যেখানে আক্রমণ শানানো হয়েছিল সেই জায়গাগুলো সত্যি কি চিহ্নিত করা গেছিল? যার উপরে আক্রমণ করা হয়েছে সেটা সত্যি কি পারমাণবিক অস্ত্রাগার ছিল বা পারমাণবিক অস্ত্র তৈরি করবার সরঞ্জাম সেখানে রাখা ছিল? এমন কোনো জায়গায় সত্যি বোমা আনা হয়েছে? গোটা বিষয়টা পরিষ্কার নয়, কিন্তু এখনো যা খবর আসছে তাতে সংঘর্ষ বিরতি হয়নি। যদিও ট্রাম্প বারবার বলছেন, তিনি বলে দিয়েছেন তিনি মধ্যস্থতা করবেন, এবং এখন যা খবর পাওয়া যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের যিনি সর্বাধিনায়ক সেই নেতা নেতানিয়াহুর উপরে প্রচণ্ড চটেছেন। তাকে নাকি যা খুশি তাই বলছেন, যেটা ভাষার শালীনতা অতিক্রম করছে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে গোটা বিষয়টা কোথায় দাঁড়ালো? হঠাৎ করে কেন ইরানের দিকে আক্রমণের তাক ঘুরে গেল? কেন হুঙ্কার দিলেন ডোনাল্ড ট্রাম্প? আর হঠাৎই বা তাকে শান্তির দূত হবার তাড়না কেন পেয়ে বসলো? সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। আসলে গোটা বিষয়টার কোথায় একটা অন্যরকম অভিমুখ আছে যেটা আমরা বুঝতে পারছি না। যারা যুদ্ধ করে, যারা যুদ্ধ বাধায়, যে সমস্ত রাষ্ট্রনায়করা যুদ্ধ তৈরি করেন, তারা কেন করেন, কেন থামান, বিষয়টা পরিষ্কার নয়। কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ মারা যাচ্ছে, কত নিরীহ মানুষ মারা যাচ্ছে, একদল মানুষের তুমুল উৎকণ্ঠা তৈরি হচ্ছে। আমরা তো আশঙ্কা করেছিলাম যে এই সূত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন না এসে পড়ে, এটাও আমাদের মনে হয়েছিল। কিন্তু কোথায় দাঁড়ালো গোটা বিষয়টা? এই সূত্রে একটা প্রশ্ন আমাদের ভাবাচ্ছে যে আমাদের এদেশ থেকে, অর্থাৎ ভারতীয়দের মধ্যে থেকে অনেকেই তো পড়াশোনা করবার জন্য কিংবা কর্মসূত্রে বিদেশে থাকেন, তাদের নিরাপত্তার কি ব্যবস্থা নেওয়া হলো? আমাদের দেশের যারা পররাষ্ট্র বিষয় দেখভাল করেন তারা কি গোটা বিষয়টা নিশ্চিত হতে পেরেছেন, নিশ্চয়তা দিতে পারছেন? এখানকে যারা রয়েছেন প্রবাসীদের আত্মীয় স্বজন কিংবা যারা কর্মসূত্রে বাইরে রয়েছেন তাদের আত্মীয় স্বজনকে আমাদের দেশের যারা দায়িত্বে রয়েছেন তারা কি নিরাপত্তা দিতে পারলেন বা আশ্বস্ত করতে পারলেন যে কোনো ক্ষতি হবে না, সব ঠিক হয়ে যাবে? সব মিলে একটা অচল অবস্থা, একটা অনিশ্চয়তার বাতাবরণ সর্বত্র। আমরা এই যুদ্ধের অভিমুখ কোন দিকে যাচ্ছে জানি না, কিন্তু যুদ্ধের বিরতি ঘোষণা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আস্তে আস্তে কয়েকদিন পরে সব থেমে যাবে। গোটা বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। হঠাৎ করে যে ইসরায়েলের সাথে এত সখ্য তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, হঠাৎ তাদের সখ্য ভেঙে গেল কেন? কেন পরস্পরের প্রতি এত বিরূপ হলেন তারা, সেটাও পরিষ্কার নয়। ইরান হঠাৎ করে কেন আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল আমরা অনুমান করতে পারছি। ইরানের তেল, ইরানকে বশ্যতা মানানো, মধ্যপ্রাচ্যে একেবারে আমেরিকার তাবে থাকা সমস্ত রাষ্ট্রকে একদিকে নিয়ে আসা, সেগুলো কোথাও ঘেটে গেছিল। কিন্তু তারপরে যেটা হলো, এখন পরিস্থিতি কোথায় রয়েছে আমরা বোঝবার চেষ্টা করব এবং আলোচনায় বারবার করে আনবার চেষ্টা করব। ভারতীয়রা যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মসূত্রে বাইরে থাকেন তাদের নিয়ে আমাদের দেশের যারা দায়িত্বে রয়েছেন তারা কি ভাবছেন। আসুন আলোচনার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমেই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। দেবশ্রী বাবু রয়েছেন। আর রয়েছেন
পেশায় আইনজীবী, দীর্ঘদিন আইনের সঙ্গে রয়েছেন সৌমিত্র মুখোপাধ্যায়। আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই দেবশ্রী বাবুর কাছে আসবো। দেবশ্রী বাবু, গোটা বিষয়টা আপনি একটু যদি ব্যাখ্যা করেন যে কোথায় এসে দাঁড়ালো, কি অবস্থায় রয়েছে, পুরো ধন্দ যে হঠাৎ করে শান্তির দূত সাজবার এত তাড়না কেন ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে বসলো? শুভ সন্ধ্যা সৌমিত্র বাবু, অনুপম বাবু। এখন এই যে যুদ্ধটার তো অনেকগুলো দিক আছে। তখন একটা ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন। আমি যদি ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে একটু দেখি, যেমন হিস্টোরিক্যাল, ইডিওলজিক্যাল বা জিওপলিটিক্যাল যে কারণগুলো আছে, তার সাথে কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল সম্পর্ক রয়েছে। কারণ ইসরায়েল যেটা মনে করছে আর কি, ইসরায়েল যে জিগির তিলে যুদ্ধটা শুরু করলো, সেটা হচ্ছে যে বিভিন্ন ওই যারা সন্ত্রাসবাদী সংগঠন কোট আনকোট, একদম, যেমন ধরুন ইয়েমেনের হাউদিস, তারপরে লেবাননের হেজবুল্লাহ, তারপরে ওই যে গাজার হামাস, এদের নাকি ইরান ফাইন্যান্সিয়ালি, মরালি এবং সাহায্য করছে, যেটা নাকি আপনার ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হতে পারে এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যেতে পারে। এই ইস্যুটা তুলে কিন্তু মূলত ইসরায়েলের ইরান আক্রমণ, এই যে পরমাণুর কথা যেটা বলছেন, যে পরমাণু বোম আর কি একেবারে, যেটা আর কি অ্যাটমিক বম, নিউক্লিয়ার বম, সেটা নিয়ে আমার মনে হয় ইসরায়েলের কিছু বলার থাকে না, বলার কথা নয়। কেন কথা নয়? দেখুন, আপনি নিশ্চয়ই জানেন একটা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এনপিটি যাকে বলে, অর্থাৎ এটার মানে হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এই চুক্তিতে কিন্তু ইরান একজন সিগনেটারি, কিন্তু ইসরায়েল কিন্তু সাইনই করেনি। অর্থাৎ ইসরায়েল কখনো স্বীকার করেনি আমাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, বিশেষ করে নিউক্লিয়ার বম আছে বা নেই, কোনোটাই কিন্তু স্বীকার করেনি। বরঞ্চ তারা উল্টে বলেছে যে আমাদের বাঁচার জন্য যা যা অস্ত্র তৈরি করতে হবে সেটা আমরা কারুর কাছে হিসাব দিতে যাব না। ফলে আন্ডারলাইন একটা গোপন ভয় ইসরায়েলের নিশ্চয়ই কাজ করেছে, যদি ইরান অ্যাটমিক বম্বের অধিকারী হয়ে পড়ে তাহলে যে আরও বেশি ওই হাউতিস বলুন, হেজবুল্লাহ বলুন, হামাস বলুন, তাদেরকে আরও বেশি ইন্ধন যোগাবে, যার ফলস্বরূপ ইসরায়েলের অস্তিত্ব সংকট হয়ে যাবে। এই যে ভয়, এই ভয়ের কারণেই আক্রমণ। কিন্তু উল্টো দিকটা দেখুন, আবার উল্টো দিকটা দেখুন, আমেরিকা কেন আক্রমণ করবে? আমি না হয় একটা ইসরায়েলের আক্রমণের একটা তাও একটা কিছুটা লজিক আপনি যদিও পান, ওদের যেহেতু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বলে ওরা মনে করছে, সত্য মিথ্যা জানি না, এটা ওরা দাবি করছে, তার যদি আপনি যদি কিছুটা তার সত্যতা মনেও করেন, কিন্তু আপনি আমেরিকা আক্রমণ করলো কেন? কারণ আমেরিকার যে স্যাটেলাইট স্টেট যাকে বলা হয় ইসরায়েল মধ্যপ্রাচ্যে, সেটা করার পরেও কিন্তু ইসরায়েলকে ওই এনপিএ থেকে নন প্রলিফারেশন ট্রিটি, যেটা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে সই করাতে পারেনি। ফলে দেখুন কিরকম একটা ডাবল স্ট্যান্ডার্ড আমেরিকার। একটা দেশ যারা এনপিএ সিগনেটারি, অর্থাৎ এই চুক্তি প্রতিরোধ, যাতে নিউক্লিয়ার পাওয়ার আমরা একটা এক্সটেন্ট অব্দি ডেভেলপমেন্টাল কাজে ব্যবহার করতে পারি, কিন্তু কখনো ওই পারমাণবিক বোম বানানোর কাজে আর প্রসার করবো না আর কি। যেমন এখন পর্যন্ত ধরুন ইরান আর ইসরায়েলকে বাদ দিলে 8টা দেশের কাছে অ্যাটমিক বম রয়েছে আর কি বলে স্বীকৃত। কিন্তু এই অ্যাটমিক বোম যত বেশি বাড়বে পৃথিবীর দেশে, তত যুদ্ধগুলো ভয়ঙ্কর হয়ে উঠবে, তত যুদ্ধের সাথে ত্রাস তৈরি হবে, মানুষের মনে আতঙ্ক তৈরি হবে। সেই সব কারণে এই প্রতিরোধ এই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রশ্ন আসে, যেটা ইরান সই করেছে। এবার আমেরিকার অভিযোগ ইরান সেটা নাকি মানছে না। ওদের যে একটা সংস্থা আছে, আপনি নিশ্চয়ই জানেন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA, তাদের দিয়ে ইন্সপেকশন করানো হয়েছিল। তারাও বলেছে যে তারাও না, এই ইন্সপেকশন রিপোর্টটা আমি যদিও পড়িনি, আমি দেখেছি খবরে, যে তারা নাকি সন্দেহ প্রকাশ করেছে যে ইরান তাদের যে পারমাণবিক সম্ভার, যেহেতু ইরান প্রচুর পরিমাণে ইউরেনিয়াম মজুত করেছে, সেইটা তারা অস্ত্র তৈরি, পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে, এইটা বলে ধারণা, এটা বলে একটা সন্দেহ। কিন্তু উল্টোটা দেখুন, ইসরায়েল যেটা আমেরিকার স্যাটেলাইট স্টেট হওয়া সত্ত্বেও তারা এনপিএর সিগনেচারি নয় এবং সেরা এনপিএতে সই করবে না।
এবং তাদের কি পরমাণু অস্ত্র আছে বা নেই সে সম্বন্ধে কাউকে জানানোর প্রয়োজন মনে করবে না। তাদের কিন্তু আমেরিকা চাপ দিচ্ছে না যে তোমরা এর মধ্যে এসো, সারা পৃথিবী একদম যদি শান্তির একদম ঘর তৈরি করতে যাও, শান্তির আবাস তৈরি করতে যাও, তাহলে সবার ক্ষেত্রে আমরা সমান ট্রিটমেন্ট করব। ফলে সবাইকে এই চুক্তির মধ্যে আসতে হবে। কেউ একটা স্টেজের বাইরে, বিয়ন্ড দ্যাট ফেজ, চুক্তি পরমাণু অস্ত্র তার প্রসার করতে পারবে না। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেটা তো করছেই না, উল্টে ইসরায়েলকে বিভিন্নভাবে সাপোর্ট করছে এবং ইসরায়েলের হয়ে, মানে ইসরায়েলকে শিকন্ডি করে আমেরিকা সরাসরি যুদ্ধে চলে এলো। কি করলো না, নাকি তারা ওই 3টে ওদের গবেষণা কেন্দ্র যেগুলো ছিল, পরমাণু গবেষণা কেন্দ্রে বম্ব করলো, যেটা আপনি জানেন B-2 বিমান দিয়ে, যেটা পৃথিবীর অন্য কারোর কাছে নেই, যারা মাটি এমন মিসাইল দিল যারা মাটির অনেক তলায় গিয়ে ধ্বংসটা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন ইরাকের ক্ষেত্রে আপনি মনে করুন, ইরাকের ক্ষেত্রে আমেরিকার একদম মনে আছে যে ইরাক জীবাণু বোমা তৈরি করছে বলে আশঙ্কা, বলে দেশটাকে দখল করো। এবং নিরাপত্তা পরিষদের সদস্যরা গেছিলেন, তারা কোনো প্রমাণ পাননি, তারপরেও যথারীতি আক্রমণ হয়েছে। কেউ প্রমাণ পাননি। এবং ইরানের ক্ষেত্রেও তাই। এবং আরেকটা জিগির কি, আরেকটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। সারা পৃথিবীর গণতন্ত্র ঠেকা যেমন আমেরিকা নিয়ে নিয়েছে, তাহলে তাই যদি হতো আফগানিস্তানে তালিবানদের হটিয়ে যেভাবে আমেরিকান ফোর্স ঝুঁকে এতদিন পরে রাজ করে কি গণতন্ত্রটা করেছে বলুন তো। স্তাবক সরকার কিছুদিন বসিয়েছিল, বসানোর পরে ওই তালিবানদের হাতে, কুয়েতে গিয়ে চুক্তি করে তালিবানদের হাতেই আফগানিস্তান চলে দিয়ে সুরসুর করে আবার চলে গেল। কি গণতন্ত্র প্রতিষ্ঠা! আর শুনুন, ইরান সম্বন্ধে অনেক বক্তব্য আছে, ইরানের আভ্যন্তরীণ অবস্থা নিয়ে অনেক বক্তব্য আছে। ইরানের 1979 সালে যে র্যাডিক্যাল ইসলামাইজেশন হলো, যে তার ফলে পুরো ধর্মীয়, ইরান তো এত ধর্মীয় করার দেশ ছিল না আগে। ইরানের পিছনে কিন্তু একটা বিরাট সভ্যতা আছে। ইরানের পেছনে আপনার পারস্য সভ্যতা রয়েছে। আমরা ইরানকে চিনি কি, আমরা ইরানকে কিন্তু চিনেছি প্রথম ওই আরব্য রজনী করে, প্রথম আরব্য রজনী করেই সাথে আমাদের ছেলেবেলায় শৈশবে ইরানের সাথে সম্পর্ক। তো এই যে ইরানের একটা বড় ঐতিহ্য আছে, ইরানের একটা সিভিলাইজেশন রয়েছে। ইরান কিন্তু ওই বাকি যে ওয়েস্ট এশিয়ায় যে দেশগুলো ওর মতো নয়, অনেক বড় দেশ, অনেক শক্তিশালী দেশ এবং অনেক স্বয়ংসম্পূর্ণ দেশ। এবং প্রায় সবকিছুই তারা নিজেরাই তৈরি করতে পারে, তারা আমেরিকার মুখোমুখি নয়। এমনকি তাদের যে অয়েল এক্সট্রাকশন, সেটাও কিন্তু ওরা নিজেদের টেকনোলজিতে করতে পারে, আমেরিকার উপর মুখোমুখি নয়, যেটা সৌদি আরবের ক্ষেত্রে আছে। যে সৌদি আরবের যে এক্সট্রাকশনের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আমেরিকানের উপর নির্ভরশীল এবং আমেরিকার টেকনোলজিতে তাদের তেল এক্সট্রাক্ট হয়। ফলে ইরান নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে। কিছুদিন আগে আপনি জানেন হিজাব নিয়ে যে চলছিল, মহিলাদের আটকে রাখা, পিছিয়ে রাখা, মহিলাদের কিছুতেই মহিলা বেরোতে চাইছে, তাদের লিবারেশনের জন্য বলতে চাইছে, কিন্তু ইরান রাষ্ট্র সর্বশক্তি ঝাঁপিয়ে এমনকি শারীরিকভাবে নির্যাতন করে, জেলবন্দি করে, অত্যাচার করে তাদের ওই হিজাবের মধ্যে আটকে রাখতে চাইছে, অর্থাৎ একটা মধ্যযুগীয় ভাবনায় আটকে রাখতে। এগুলো নিশ্চয়ই প্রচুর প্রশ্ন আছে। কিন্তু ইরানে কে সরকারে থাকবে বা থাকবে না, সেটা সিদ্ধান্ত তো আমেরিকা নিতে পারে না, সেটা নিতে পারে ইরানের জনগণই। ইরানের প্রতিটা দেশের জনগণের সেইটুকু দায়িত্ব, তারা ভুল হোক ঠিক হোক সেটা তাদের ব্যাপার। তাদের দেশ কিভাবে পরিচালিত হবে, তাদের দেশে একদম আভ্যন্তরীণ বিষয়। হঠাৎ আমেরিকা জিকির করবে কিছু কিছু দেশের ক্ষেত্রে যে না, এই দেশে গণতন্ত্র নেই, এই দেশের গণতন্ত্র বাঁচানোর দায় আমার, আমি আমেরিকা সর্বশ্রেষ্ঠ শক্তিমান দেশ, আমাকে কি করতে হবে? আমার কোনো কিন্তু ডায়লগ নয়, আমাকে সামরিকভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাকে, যেহেতু আমেরিকার নিজের জিওগ্রাফিক্যাল পজিশনটা এমন। মজার ব্যাপার দেবশ্রী বাবু, মজার ব্যাপার হচ্ছে যে আমেরিকা এটা মানে হাতে কলমে প্রমাণ করছে যে তারা সামরিক শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই মার্কিন প্রেসিডেন্ট এখন হঠাৎ করে শান্তির দূত এরকম একটা দাঁড়িয়ে একদম মানে গতকাল এটা কেন হঠাৎ এই ভোল বদল কেন? মানে এখন দুদিন আগে যে নেতানিয়াহুর সঙ্গে তার এত ভালো সম্পর্ক, গতকাল থেকে খারাপ সম্পর্ক, তাকে রীতিমতো হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, এই দুদিন আগে যে বম্ব করলো কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই, তারা B-2 বোমারু বিমান দিয়ে ইরানে বম্ব করলো এই কদিন আগেই, তারা হঠাৎ শান্তিদূত হয়ে গেল, সারা পৃথিবীতে কি তারা শান্তি প্রতিষ্ঠা করলো। তাহলে শান্তি যে প্রতিষ্ঠা হলে কি করা উচিত ছিল, কি করা যেত? এই যুদ্ধটা তো অনিবার্য ছিল না, এই যুদ্ধটা মোটেই অনিবার্য ছিল না। যদি মনে করা হতো যে ইরান ইরান যদিও বলছে যে আমাদের যে পরমাণু গবেষণা, সেখানে আমরা পরমাণুর গবেষণা করছি ঠিকই,
কিন্তু সেটা আমাদের ডেভেলপমেন্টাল কাজে। কে সত্যি কে মিথ্যা আমরা জানি না, কিন্তু তার জন্যে ইউনাইটেড নেশনস রয়েছে, ওই ইয়ে মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রয়েছে, তাদের দিয়ে বারংবার নিরপেক্ষ তদন্ত করানো যেত, ডায়ালগ স্টার্ট করানো যেত। এর জন্যে দুটো জিগির, একটা হচ্ছে ইরানে গণতন্ত্র নেই এবং আয়াতুল্লাহ খোমেনি নাকি তাদের দেশকে বিপদে চালিত করছে, সেই সিদ্ধান্তটা ইরানের জনগণ নেবে না, সেটা নেবে আমেরিকার প্রেসিডেন্ট। অদ্ভুত ব্যাপার, কোন দেশে কোন নেতা সে ঠিক ভুল আমরা সমালোচনা করতে পারি, কিন্তু তাকে উৎখাত করা বা তাকে ক্ষমতাসীন করা এর দায়িত্ব কোনো বহিরাগত কারুর তো নয়, আমার আপনার কারুর নয়, কিন্তু সেটা ইরানের জনগণের, সেই কাজটাও ইরানের জনগণের, দায়িত্বটাও ইরানের জনগণের। কিন্তু আমেরিকা কি বলছে, না না এখানে গণতন্ত্র নেই, এখানে স্বেচ্ছাচার চলছে, তাই এই লোকটাকে সরাতে হবে। এবং ইরান নাকি পরমাণু অস্ত্র তৈরি করছে, কিন্তু প্রমাণ কোথায়? যেমন ইরাকে জীবাণু বোমার কোনো প্রমাণ পাওয়া যায়নি, প্রমাণ বুকে নেই। তাহলে আমি কি করব? আমার অস্ত্র সম্মান নিয়ে ঝাঁপিয়ে পড়বো। কারণ আপনি দেখবেন এই পার্সিয়ান গালফের যে মাথাটা আছে, যে হরমুজ স্ট্রেইট বলে যেখানে, ওই অঞ্চলটা দিয়ে প্রায় পৃথিবীর 25-30% যে অয়েল আর কি, সে ওই অয়েলটা সরবরাহ হয়। এবং ওই ইরান এমন একটা দেশ যেটা নিজে স্বয়ংসম্পূর্ণ দেশ, খুব পেট্রোলিয়াম রিচ কান্ট্রি। কারণ আপনি জানেন যে ইরানের থেকে আমরা এখন আর তেল নিই না, কিন্তু চায়নার ইরান যা তেল তার 90%ই চায়নায় কিন্তু এক্সপোর্ট করে। ইরানের প্রচুর ওই পেট্রোলিয়াম উৎপন্ন হয়। ফলে ইরানে যদি আমরা থাবা বসাতে পারি, ইরানকে যদি আবার একটা স্যাটেলাইট স্টেট তৈরি করতে পারি, যেমন আফগানিস্তানে করতে চেয়েছি, যেমন ইরাকে করেছি, এবং কলমে যেটা ইসরায়েলকে দিয়ে করাচ্ছে, সেটা যদি করতে পারি, ওই অঞ্চলের বাকি যে তেলটুকুরও আমার নিয়ন্ত্রণ ছিল না, বাকিটুকু যে ন্যাচারাল রিসোর্সের যে আমার নিয়ন্ত্রণ ছিল না, সেই নিয়ন্ত্রণটা আমি পুরোপুরি কায়েম করতে চাই। অর্থাৎ শান্তির মেঘরঙা খামের ভেতর আসলে বারুদ ঢুকিয়ে বিতরণ করা হচ্ছে, সেইটা সমাজ জমিনে পুঁতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাইরেটা কিন্তু মেঘরঙা খাম, শান্তির খাম, অন্তরটা কি রয়েছে? সর্বগ্রাসী আধিপত্যবাদ, যেখানে সবাই দখল করবো সারা পৃথিবীতে। যেহেতু আমার জিওগ্রাফিক্যাল লোকেশনটা এমন, একমাত্র ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার ছাড়া, পার্ল হারবারটা আমেরিকার মূল ভূখণ্ড থেকে অনেক বাইরে, সেখানে ছাড়া আর কেউ কোনোদিন আক্রমণ করতে পারেনি। সেহেতু আমরা এই যে যারা ডেভেলপিং কান্ট্রি, যারা এখনো লড়াই করছে, যারা চেষ্টা করছে সোজা হয়ে দাঁড়ানো, তাদের ওপর খবরদারি, এবং তাদের যে ন্যাচারাল রিসোর্স আছে, সেই ন্যাচারাল রিসোর্সগুলো আমার অধীনস্থ আনার যে নিয়ন্ত্রণের চেষ্টা, তার থেকেই এই যুদ্ধের তৈরি করা। এই যুদ্ধটা কখনোই অবসম্ভাবী ছিল না। ডায়ালগ স্টার্ট করা যেত, বারংবার ডায়ালগ স্টার্ট করা যেত, এবং এটা নিয়ে অনেক ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল রয়েছে, ইউনাইটেড নেশনস রয়েছে, IAEA রয়েছে, এদের বারবার তদন্ত কমিটি নিয়ে আসলে ইরান আদৌ এনপি এর সদস্য হওয়া সত্ত্বেও তারা এই পরমাণু নিউক্লিয়ার বম্ব তৈরির বিস্তারে সত্যি ব্যস্ত কিনা, এটা নিয়ে একটা মানে একদম তদন্তের অবকাশ ছিল, বিশ্ববাদী চার্জ করে। কিন্তু আগে গিয়ে আমি বম্ব করলাম, কারণ আমার শক্তি আছে, আমার বিরুদ্ধে, যেহেতু আমি ইউনিপোলার পৃথিবীতে আমরা বাস করছি, কারো কিছু বলার নেই। সেই লোকটাই দুদিন পরে দেখুন কিরকম সামারসল্টিংকে সে নোবেল পিস প্রাইজের সে ওয়ান অফ দ্য দাবিদার হয়ে আত্মপ্রচার করছে, বা তারও একটা স্যাটেলাইট স্টেট পাকিস্তানকে দিয়ে সেই প্রচারটা তুঙ্গে তুলছে। মানে সত্যি আমি একটু যেটা বলছিলাম, জাস্ট 10 সেকেন্ড নেবো, যে ওই আমি আমার বাইরে একটা খামটা সেটা একদম মেঘরঙা একেবারে স্বপ্নের খাম, ভেতরে কিন্তু বিষাক্ত বারুদ দিকে সারা বিশ্বে আমি প্রচার করছি, এবং আমরা যারা তৃতীয় বিশ্বের দেশ খানিকটা অসহায় ভাবেই সেটা গিলতে বাধ্য হচ্ছি। সত্যি পৃথিবীর আজ বড় দুঃসময়ের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে। ধন্যবাদ। বেশ, আমি সৌমিত্র বাবুর কাছে আছি। সৌমিত্র বাবু, এই যে বাতাবরণ, এই যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে সত্যি দুশ্চিন্তা। মানে আজকে কথা বলছিলাম যে এইরকম একটা পরিমণ্ডলে আমাদের দেশের যারা বাইরে রয়েছেন তাদের জন্য মানে আইনি দিক থেকে অত্যন্ত ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমাদের দেশের বিদেশ মন্ত্রক তারা কি ভাবছে, কিভাবে তাদের উদ্ধার করবে? কারণ অনেকেই রয়েছে, তারা আজকে শুনছিলাম অনেকেই বলছে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কেমন আছে তারা, কি হবে, তাদের নিরাপত্তার বিষয়টা কি হবে? আমাদের দেশের যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা কি এটা নিয়ে খুব একটা ভাবছে? সন্ধ্যা, অনুপম এবং ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, একটু পেছনে থেকে শুরু করি। সেটা হচ্ছে এখন যেটা যুদ্ধ লাগে, আমি একজন
লয়ার অ্যাডভোকেট হিসেবে বলি, আমাদের একটা আইনে প্রভিশন আছে আরবিট্রেশন। আরবিট্রেশন দু রকম হয়, একটা ভলেন্টারি আরবিট্রেশন আর একটা কম্পালসারি আরবিট্রেশন। কম্পালসারি আরবিট্রেশনটা কোর্টের অর্ডারে হয়, আর ভলেন্টারি আরবিট্রেশনটা যাদের মধ্যে কনফ্লিক্ট তারা ভলেন্টারিলি মিউচুয়াল এগ্রি করে করে। এখানে কি ডোনাল্ড ট্রাম্প ভলেন্টারি আরবিট্রেটর হিসেবে সারা বিশ্বে নিজেকে পরিচিত করতে চাইছে? কারণ যেখানে যখন যুদ্ধ লাগছে আমেরিকা তার ফায়দাটা নিচ্ছে, ফায়দাটা নেবার পর তারপর যুদ্ধ বিরতি করছে। কেন কথাটা বললাম? দেখুন, আমাদের ছোট বয়সে ইরাক ইরান যুদ্ধ চলেছিল, কেউ কিন্তু যুদ্ধ বিরতি ঘোষণা করেনি, সিজ ফায়ার ঘোষণা করেনি, কন্টিনিউয়াস যুদ্ধ চলেছিল। তাতে কিন্তু ক্ষতি অনেক বেশি হয়েছিল ইরানের, ইরাকের নয়। ইরানের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছে। আজকে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ লাগলো, আমাদের যুদ্ধ করার একটা কারণ ছিল যে আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে ভাঙবো। আদৌ কি সেটা ভাঙতে পেরেছি পুরো? সেখানেও ট্রাম্পের ইন্টারভেনশনে বন্ধ হয়ে গেল, নরেন্দ্র মোদী মেনে নিলেন। দেশবাসী প্রশ্ন করেছে ঘাঁটিগুলো কি নষ্ট হলো? পাক অকুপায়েড কাশ্মীরকে আপনি বলেছিলেন উদ্ধার করে আনবেন, আপনি কি পেরেছেন? আঙুল তুলছেন জওহরলাল নেহরুর দিকে, আঙুল তুলছেন বল্লভভাই প্যাটেলের দিকে, ওনারা পারেননি। ইট ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট, ওনারা পারেননি। তো আপনি করছেন না কেন? শুধুমাত্র পুরনো ইতিহাসের দিকে আঙুল তুললে হবে? ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দ্য থ্রেট। আপনি কি করেছেন? আপনি কিছু করেননি। এইবার প্রশ্ন আসছে বিদেশে যারা পড়ে, দেখুন আমি আইনজীবী হিসেবে কতগুলো আইনের প্রভিশন আপনাকে, বিদেশে পড়তে গেলে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হয়। সেই কর্মসূত্রে যারা রয়েছে তারাও বিভিন্ন ক্ষেত্রে কর্মসূত্রে রয়েছে, কর্মসূত্রে গেলেও জব ভিসা নিয়ে যেতে হয়। স্টুডেন্ট ভিসা জব ভিসার প্রসেসটা সম্পূর্ণ আলাদা। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এখন যদি আপনি ইউএসএ তে যান, যেখানে অ্যাডমিশন নিয়েছেন তার অরিজিনাল পেপার স্ক্যান করে পাঠাতে হয়। আপনি কোন হস্টেলে থাকবেন তার পেপার স্ক্যান করে পাঠাতে হয়। আপনি যে এক্সামটা দিয়েছেন সেই পেপারের রেজাল্টটা পর্যন্ত স্ক্যান করে পাঠাতে হয়। তারপরে এখানে পুলিশ ভেরিফিকেশন, অনেক কিছু তো আছে। এই যেগুলো যায় এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাসপোর্ট নিয়েই যায়, আর একটা দেশের সরকারের ভিসা নিয়ে যায়। আমরা যখন দেশ ছাড়ি তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে যাই না তো যে আমরা বাইরে যাচ্ছি, বলে যাই না। কিন্তু একটা আইন আছে, যে আইনটা কি? আইনটা হচ্ছে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের ক্ষেত্রে একটা প্রভিশন আছে, যখনই যাবেন এই দেশের হাই কমিশন বা ডেপুটি কমিশনারের কাছে গিয়ে আপনার নামটা রেজিস্ট্রি করবেন, কি কারণের জন্য আপনি সেই দেশে এসছেন। পড়তে এসছেন, না চাকরি করতে এসছেন, না ব্যবসার কাজে এসছেন, না ডিপ্লোম্যাটিক গ্রাউন্ডে এসছেন, না ট্যুরিস্ট হিসেবে এসছেন। এটা কিন্তু আমরা কেউই করি না। আমিও বিদেশ যাই, আমিও কিন্তু করি না, অস্বীকার করছি না, আমিও করি না। কারণ আবার হাই কমিশনে যাব, এখান থেকে 200 কিলোমিটার দূর আমি যেখানে আছি, সেইখান থেকে গিয়ে আবার এত টাকা আমাকে ক্যাব ভাড়া দিয়ে যেতে হবে, আমরাও করি না। এতে কি অ্যাডভান্টেজ আছে জানেন? আজকে এই যে সিচুয়েশনটা হলো, একটা ওয়ার একটা ক্রিয়েট করে গেল, এতে কিন্তু প্রথম ফোনটা আসবে কিন্তু ওই হাই কমিশন থেকে আপনার কাছে, ওই দেশের নাম্বারে আপনার কাছে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বাড়িকে পর্যন্ত জানাবে। আজকে আমরা আঙুল তুলি হাই কমিশনের দিকে, হাই কমিশন কিছু করছে না। হাই কমিশন যখনই করে দুটো জায়গায় ফোন, তার সঙ্গে ওরা ডিটেলসে পাঠিয়ে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেন ডিপার্টমেন্টকে, যারা এইটা কোলাবোরেশন করছে বিভিন্ন দেশে, সরি যেটা প্রত্যেকের সঙ্গে একটা কম্প্যাক্ট একটা ওয়েতে কাজ করছে, তাদেরকে ইনফরমেশন দেয়। তখন ইট ইজ দ্য ডিউটি অন দেয়ার পার্ট টু টেক দ্য নেসেসারি স্টেপ। তারা তখন যে পদক্ষেপটা নিতে পারে। আজকে যারা আছে তারা কি করে, ভালো করে জিনিসটা বুঝুন। বিপদে যখন পড়লো, যুদ্ধ হয়ে গেল, আমরা হাই কমিশনে গিয়ে বললাম আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। এটা কি মামুলি ব্যাপার? ফেরত পাঠানোর ব্যবস্থা করুন মানে? আজ ইউএসএ যদি যুদ্ধ লাগে, ইউএসএ থেকে এত ছাত্রকে একসঙ্গে ফ্লাইটে আনা সম্ভব নয় তো। আজকে ইসরায়েলে যারা পড়তে গেছে, ইরানে যারা পড়তে গেছে, ইরাকে যারা পড়তে গেছে, তারা কি আদৌ হাই কমিশনের সঙ্গে কানেক্টেড হয়েছে? হয়নি। কানেক্টেড না হলো ভারত সরকারের একটা যারা দেশের বাইরে যান তাদের উচিত হচ্ছে হাই কমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তার এটা নট যে কোনো একটা প্যারাফার্নিয়া নয়, দিস ইজ অ্যাক্ট, ইট ইজ অ্যাবসলিউটলি কনস্টিটিউশনাল অ্যাপ্রুভাল আছে এটা অ্যাক্ট, কিন্তু আমরা সেটা করি না। এক নম্বর। 2 নম্বর হচ্ছে কেন করি না? আজকে যখনই বিপদ পড়বে তখন হাই কমিশন থেকে আপনাকে কন্ট্যাক্ট করবে, আপনার বাড়িকে ইনফরমেশন দেবে, উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু কিপ ইউ সেফটি অর কিপ আস সেফটি। এইটা করতে পারি।
আর 3 নম্বর হচ্ছে যে ফরেন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইনফরমেশন দেবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন যে ডাইরেকশনটা দেবে তার হাই কমিশন। আপনি যেই বিপদে পড়লেন হাই কমিশনে গিয়ে বললেন যে আমাকে দেশে পাঠানোর ব্যবস্থা, এত তাড়াতাড়ি তখন হাই কমিশনের পক্ষে সম্ভব কমিউনিকেট করা? ফ্লাইট ধরে আপনাকে পাঠাতে পারবে না, ওইভাবে ডিপার্চার হয় না। যারা বিদেশ যান তারা জানেন ডিপার্চার কিন্তু আমি আজকে বললে বেরিয়ে যেতে পারি না। যেহেতু আমি একটা স্টুডেন্ট হিসেবে এসেছি, আমার সেই ইনস্টিটিউশনের রিলিজ নিয়ে যেতে হবে। আমি অ্যাব্রাপ্টলি চলে গেলে আমার আমার রেজিস্ট্রেশনটা লাইবেল টু বি ক্যান্সেল হয়ে যাবে। আমি কিন্তু দ্বিতীয়বার সেই ভিসা নিয়ে আসতে পারবো না, ভিসাটা ওখানে ড্রপ আউট হয়ে গেল পুরো একদম। 2 নম্বর হচ্ছে চাকরির ক্ষেত্রেও যদি করেন আপনাকে হিউজ টাকা পানিশমেন্ট করবে, স্যালারি তো আটকে দেবে, প্লাস ফাইন করবে। দিস ইজ ইন্টারন্যাশনাল ল। এইগুলো আমরা অনেকেই কিন্তু জানি না। তা সত্ত্বেও বলবো সরকারের অবশ্যই ডিউটি থাকে এবং সরকার সেই ডিউটি করে না, এটা অস্বীকার করা যাবে না। তবে একটা ভীষণভাবে অভিযোগ আছে, ভীষণভাবে একটা কমপ্লেন করা হয়, অ্যালিগেশন দেওয়া হয় যে সরকার তার পদক্ষেপ ঠিকভাবে করছে না, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও সরকার ফেরোতে চাইছে না। বিশেষ করে দেখুন সমস্যাগুলো হয় দেখবেন টেকনিক্যাল ক্লাসকে নিয়ে হয় না, নন টেকনিক্যাল ক্লাসকে নিয়ে, লেবার ক্লাসকে নিয়ে হয়। আপনি যে কোনো দেশে যান, মিডল ইস্টে যান, সব লেবার ক্লাস নিয়ে সমস্যা। লেবার ক্লাস নিয়ে যখন সমস্যা হয় তারা আদৌ হাই কমিশনের সঙ্গে অ্যাটাচ থাকে, সব এজেন্সির মাধ্যমে তারা ভিসাগুলো একদম এজেন্সি তারা সরাসরি যোগাযোগই করে না। অ্যাডভোকেট, আই হ্যাভ গ্যাদার্ড দ্য অ্যাম্পল অফ ইয়ার্স এক্সপেরিয়েন্স, আমি সেটা বলতে পারি, আমার সেই অভিজ্ঞতাটা আছে। তো আপনি যখন একটা রিলিফ চাইতেন সরকারের কাছে, আপনাকে তো সরকারকে হেল্পটা করতে হবে। এইবার যদি আজকে ইসরায়েল থেকে আনতে হয়, ইরান থেকে আনতে হয়, যদিও সংখ্যাটা কিন্তু আমার মনে হয় কজন পড়তে গেছে আমরা বলি, অনেক সংখ্যায় পড়তে যায়। আমার মনে আছে আমার একজন পরিচিত, আমি যেখানে থাকি আমার এখান থেকে মিনিট 10 ববে বাড়ি, শুক্র দত্ত তার নাম, এখন কানাডায় সেটেল করে গেছে। ইরাকে গেছিল কাজ করতে, ইঞ্জিনিয়ার, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ার, এই যুদ্ধের মধ্যে পড়ে গেছে এবং তাকে কিন্তু ওইভাবে প্রপার ওয়েতে সে রিলিজ হয়নি। সে কিন্তু রিলিজ না নিয়ে সে জাস্ট একটা চিঠি সাবমিট করে ফ্লাইটে বেরিয়েছে। অনেক বছর আগের কথা বলছি। কেন তখন ইরাক ইরানের একটা ভীষণ একটা মানে খুব যারা মানে একটা ভায়োলেন্টলি চলছে একটা দুটো দেশের মধ্যে, বম্বিং শুরু হয়ে গেছে। তা এক্ষেত্রে যুদ্ধের কোনো আভাস নেই। 13 জুন অল অন অ্যাব্রট হয়েছে, কারণ এখানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যখনই জানিয়েছে যে পারমাণবিক এই অপ্রসার বাধ্যতামূলক যে চুক্তি আছে সেইটাকে ইরান লঙ্ঘন করেছে, সঙ্গে সঙ্গে আমেরিকা ইন্সপায়ার করে দিল ইসরায়েলকে তুমি অ্যাটাকটা করো। ইসরায়েল নিজে করেছে। এটা যদি আমরা ভাবি ভুল ভাবছি। আমেরিকার পেছনে মদত না থাকলে ইসরায়েল কখনোই করতে পারে না। চায়নার মদত না থাকলে পাকিস্তানের এত হিম্মত হবে আমাদের অ্যাটাক করা, তাদের কি আছে? আজকে দেখেছেন কটা পাকিস্তান আমাদের এয়ারবেস গোড়াতে পেরেছে। আমাদের তো জঙ্গি ঘাঁটি নেই, এয়ারবেস গোড়াতে পেরেছে, আর আমরা কটা ওদের জঙ্গি ঘাঁটি গোড়াতে পেরেছি। যে কারণে আমি বারবার বলি, প্রত্যেককেই বলছি যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আমি একজন আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, যখনই বিদেশ যাবেন, এবং বাংলাদেশে গিয়ে দেখেছেন অনুভব, বাংলাদেশে গিয়ে কত স্টুডেন্ট বিপদে পড়েছিল। বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে, আমি তো নিজে বাংলাদেশ ঘন ঘন যাই, কত ইন্ডিয়ান স্টুডেন্ট, শুধু বাঙালি নয় অবাঙালিও প্রচুর পড়ে, তারা এই বিপদে পড়েছিল। তাদের হদিস করতে পারছে না হাই কমিশন কে কোথায় আছে। আপনি বিপদে পড়ছেন, পাসপোর্টটা নিয়ে বললেন আমি এখানে পড়তে এসেছিলাম, তখন তার পক্ষে সম্ভব হয় না, দেশে আপনাকে নিশ্চয়ই পাঠাবে। তার মানে আপনি বলছেন আগে থেকে এই বিষয়টা মাথায় রেখে সকলের উচিত নিজে সেই আশাটা করতে। আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি এবং সার্ভিস যারা করে তাদের ক্ষেত্রে বলছি, বিজনেসে আপনাকে রিলিফটা দেবে কোথায়? আপনার নামটা রেজিস্টার থাকতে হবে, তো তবে তো আপনাকে রিলিফটা দেবে। আপনি যে একটা ভিসা নিয়ে এসছেন, আপনি এক্ষুনি বললেন ফ্লাইটে পাঠিয়ে দাও, সেটা কি সম্ভব? কারণ ফ্লাইটটা কি তাদের হাতে? ইন্ডিয়া থেকে ফ্লাইট আনতে গেলেও তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের পারমিশন লাগবে। আমি কি যে দেশে যুদ্ধ লেগেছে তার ফ্লাইট দিয়ে পাঠিয়ে দিতে পারি? এটা কি ইন্টারন্যাশনাল লকে ভায়োলেট করে না? এইগুলোকে বোঝার ব্যাপার আছে। সুতরাং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব অবশ্যই আছে এবং তার ফায়দা নেয় ভারতবর্ষে রাজ্য সরকারগুলো। তারা কেন্দ্রীয় সরকারের হাতে দোষটা ঘাড়ে চাপিয়ে দেয়। এটা ভুল, অ্যাবসলিউটলি ভুল। এটা হয় না কখনো। এর জন্য প্যারাফর্নিয়াগুলো আমাদের ফলো করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখনই যুদ্ধ লাগে তখন কিন্তু অনেকেই আসতে চায় না, ওয়েট করে যদি ঠিক হয়ে যায়। আলটিমেটলি যখন বিপদে পড়ে তখন ফ্লাইট ওড়ারও সময় থাকে না, ফ্লাইট ছাড়তে পারে না, তখন পলিটিক্যাল টেন্সের জন্য বা এনভায়রনমেন্টাল টেন্সের জন্য। তখন তাকে কি করবে? হাই কমিশনে কারুকে শেল্টার দেওয়া যায় না আইনে। নোবডি ইজ অ্যালাউড টু স্টে ইনসাইড হাই কমিশন। হাই কমিশনের প্রোটেক্টেড প্লেস, কখনোই ওখানে কোনো শেল্টার দেওয়া যাবে না। আপনাকে প্রোটেকশন তখন নিজেকে নিতে হবে।